আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, অনেকদিন পর আজকে আবার আমার পুরনো জায়গায় বসে আমার দোকানে বসে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম। কিন্তু আর হয়তো বা খুব বেশি দিন এখানে বসে আপনাদের সাথে আড্ডা দেওয়া হবে না, আড্ডা দেওয়া যাবে না। কারণ খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এই দোকানটা আমি বিক্রি করে দিচ্ছি বা দোকানটা ছেড়ে দিচ্ছি। আমার ধারণা এই কথাটা শোনার পর আপনাদের অনেকের মন খারাপ হয়ে গেছে বা মন খারাপ হয়ে যাবে, কিন্তু কিছুই করার নাই। এটাই সত্যি, এটাই বাস্তব যে আপনারা আর খুব বেশি দিন আমাকে এখানে দেখতে পাবেন না। তো আমার কতটা খারাপ লাগতেছে সেটা আমি ভাষায় বলে বোঝাইতে পারবো না। কারণ একটা প্রতিষ্ঠান নিজে হাতে তিল তিল করে গড়ে তুলছিলাম, মানে একই জায়গায় দুইটা ব্যবসা করছি, অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে, অনেক মায়া এই জায়গাটার প্রতি জড়িয়ে আছে। কিন্তু বাধ্য হয়ে এই ব্যবসাটা ছেড়ে দিচ্ছি, কারণ আমি একা মানে সবকিছু সামাল দিতে পারতেছি না, এই ব্যবসাটা পরিচালনা করতে পারতেছি না। তো এখন দেখা যাক মানে কি করব। তো আপনারা দোয়া করেন আমি যেন ভালো একটা কিছু করতে পারি, শুরু করতে পারি। ইউটিউবে আসার পর থেকে মানে আমি অনেক কিছু পাইছি, আপনাদের মতো অনেক শুভাকাঙ্ক্ষী পাইছি। আবার আপনাদের সাথে এই আড্ডা চালিয়ে যাওয়া বা আমার ইয়েদের সাথে, আসামিদের সাথে, ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের সাথে যুদ্ধটা চালিয়ে যেতে আমাকে অনেক মানে কষ্ট করতে হচ্ছে বা অনেক কিছু হারাইতে হচ্ছে, অনেক কিছু ত্যাগ করতে হচ্ছে। আমি কতটা ক্ষতির সম্মুখীন হয়েছি, কত কিছু হারাইছি, সেটা যদি এখানে এই ভিডিওতে এখন ব্যাখ্যা করতে চাই, তাহলে এইসব গল্প করতে করতে, এইসব বর্ণনা দিতে দিতে আজকে সময় চলে যাবে, ভিডিও শেষ হয়ে যাবে, এগুলো বলা শেষ হবে না। তো এগুলো আমি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সময় নিয়ে বলবো। আপনাদের যদি জানার আগ্রহ থাকে তাহলে আমি আপনাদেরকে জানাবো। তো আপনারা আমার জন্য শুধু মন থেকে দোয়া করেন, আমার মানে মনের মানে নেক ইচ্ছাগুলো, মনের আশাগুলো আল্লাহ তাআলা যেন পূরণ করেন। তো আপনাদের অনেকের ইয়ে ছিল যে এই জায়গায় বসে আড্ডা দেওয়াটা আপনাদের পছন্দের ছিল, বা এই যে রিসেন্টলিও একজন ভিউয়ার্স কমেন্ট করছেন যে আমি যখন দোকানে বসে আড্ডা দেই, দোকানে বসে ভিডিও বানাই, তখন আমার ভিডিওর ভয়েস বা সাউন্ড মোটামুটি ভালো থাকে, ঠিক থাকে, কথা স্পষ্ট শোনা যায়। বাড়িতে বসে ভিডিও বানালে সাউন্ড কোয়ালিটি হয়তো বা একটু খারাপ হয়। কেন হয় সেটা জানি না, হয়তো বা ওই জায়গাটা আরো খোলামেলা, মানে সেই জন্য। তো আমি সেদিকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য। তো আমি একদিকে ইউটিউবে এসে কতটা ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে, সামাজিকভাবে, শারীরিকভাবে, মানসম্মানের দিক থেকে, সব দিক থেকে, সেটার বর্ণনা তো আরেকদিন দিব বললাম। কিন্তু আমার আসামিরা বা ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা কত দিক থেকে লাভবান, কত দিক থেকে তারা উপকৃত বা উপরে উঠছে, মানে সেটা আপনারা একটু চিন্তা করে দেখবেন, ঠিক আছে? তো এতে আমি কোনো মানে অভিযোগ করব না, বা এর জন্য হিংসা নাই, কোনো কষ্ট নাই। এটা যার যার মানে ভাগ্যের ব্যাপার বা কর্মফল, যাই হোক। তবে আমি শুধু এইটুকু বিশ্বাস করি, আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন, যাকে বেশি পছন্দ করেন, তাকে এই দুনিয়াতে একটু কষ্ট দিয়ে পরীক্ষা করেন যে আমার বান্দা এই কষ্টের মধ্যে পড়ে আমার শুকরিয়া আদায় করতেছি কিনা, মানে আমার উপর অসন্তুষ্ট কিনা, সেটা আল্লাহ তাআলা দেখেন। আর হচ্ছে যে খারাপ মানুষের জন্য, জাহান্নামীদের জন্য এই দুনিয়াটা হচ্ছে মানে বেহেশতখানা। তারা মানে জান্নাতের সকল সুযোগ সুবিধা এই দুনিয়া থেকেই ভোগ করে যাবে। এই জন্য আল্লাহ তাআলা খারাপদেরকে, ইয়েদেরকে, জাহান্নামীদেরকে এই দুনিয়াতেই সব সুযোগ সুবিধা ভোগ করে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। এই যে মুসলমানরা সারা বিশ্বে অত্যাচারিত, নির্যাতিত হচ্ছে, কত বছর ধরে এই গাজা, ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, সিরিয়ার মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। দেখবেন সব মুসলমান দেশের উপরেই অন্যান্য শক্তিশালী দেশগুলো বা বিধর্মীরা
অত্যাচার করতেছে। এই যে রিসেন্টলি ইরান, ইসাল, তাদের নামটাও নিতে চাই না, ঠিক আছে, তাদের মধ্যে, তারপর আমেরিকা, তাদের উপর কিরকম অত্যাচার বা চাপ প্রয়োগ করার চেষ্টা করতেছে, কি হচ্ছে সারা বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার মতন একটা অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলা যেন আর আমাদের ধৈর্যের পরীক্ষা না নেন, অন্ততপক্ষে মুসলমানদের উপর এই ধরনের অত্যাচার নির্যাতন একটু বন্ধ হয়, যুদ্ধটা বন্ধ হয়, নিরীহ মানুষরা আর যেন এই ধর্মের জন্য, ইসলামের জন্য প্রাণ দিতে না হয়। একটা মানুষ নিশ্চিন্তে রাতের বেলা ঘুমাইতেও পারতেছে না, যে আজকে রাতে ঘুমাইতে গেলে আগামীকাল রাতে সে ঘুম থেকে উঠতে পারবে কিনা, সকালটা সে দেখতে পারবে কিনা, তারও কোনো নিশ্চয়তা নাই। সেই হিসাবে আমরা অনেক ভালো আছি, আমরা বাংলাদেশের মুসলমানরা একদম মায়ের কোলে ছোট্ট শিশুর মতো নিরাপদ হয়ে আছি, ঘুমিয়ে আছি। তো আল্লাহ তাআলা যেন বিশ্বের ওইসব যুদ্ধ কবলিত দেশগুলোর মানুষকেও, মুসলমানদেরকে, মুমিন বান্দাদেরকেও হেফাজত করেন। আপনারা সবাই সেই দোয়াটাই করবেন। তো আমার আসামিদের ব্যাপারে চলে আসি। তারা তো ওই যে কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, কিভাবে তাদের নষ্টামি নোংরামির কোনো শেষ আছে? কোনো এটা বর্ণনা করে শেষ করা যাবে? কয়টা নষ্টামি নোংরামির বর্ণনা দিব, চিটারি বাটপারি প্রতারণার বর্ণনা আপনাদেরকে বলে বোঝাবো, আমি বলে শেষ করতে পারবো না সোজা কথা। এই যে আমি এখন আজকে মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে দিয়ে ধুলাইটা শুরু করি। অনেকদিন ধরে এই খাটের রানী, রাতের রানী বা প্রবাসে গিয়ে খাট কাঁপিয়ে আসা রাতের রানীকে আমি ধুলাই করতেছি না, কারণ ধুলাই করার রুচি হয় না। আর আমার একার পক্ষে এতগুলো আসামিকে ধুলাই করাটা সম্ভব না, খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। একটা ভিডিওতে একসাথে দুইটা আসামিকে বা রাতের রাজারানীকে ধুলাই করাটাই অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। সেখানে আমি প্রায় না পারতেও 2 থেকে 3টা আসামিকে হালকার উপর ঝাপসা সংক্ষিপ্তভাবে ধুলাই করি। তো ইদানিং অনেকদিন ধরে মাল্টিফ্লাক মাল্টি নোংরা ছাড় পেয়ে যাচ্ছিল, কিন্তু গতকালকে এই ফকিন্নির বাচ্চা, এই রাতের রানী যেই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে, যেই ধরনের চিটারি বাটপারি প্রতারণা ও ফটকামি ফাতরামি ভাইপনা করছে, সে হাতের কাছে থাকলে লাইতে বেদাইতে একদম ফুটবলের মতন ফুড়ায় লাইলা মেলে। কিন্তু আফসোস, বা তাদের কপাল ভালো, ভাগ্য ভালো যে তারা আমার আয়ত্তের মধ্যে নাই, হাতের কাছে নাই, আমার পায়ের কাছে নাই। তো এতদিন পর্যন্ত তো ইউটিউবের সুফল ভোগ করে ওই পরকের রানী সাগিনোর জায়গা জমি কিনে বাড়ি করছে, মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি জায়গা জমি কিনছে, তার কামলা জামাই হাগু খাইসকে বাইক কিনে দিছে, এটা সেটা অনেক কিছু দেখছেন, সোনা দানা অনেক কিছুই তারা কিনছে। কিন্তু এখন আবার এই মাল্টিফ্লাক মাল্টি নোংরাও, এই যে বিয়ে শাদী বসছে, জামাই জোগাইছে, একটা কামলা জামাই কিনে নিছে, রাজমিস্ত্রির হেল্পারের মতো একটা কামলা জামাই পাইছে এই ইউটিউবের বদৌলতে। ইউটিউবের টাকা দিয়ে একটা গোলাম কিনে নিতে পারছে, কামলা জামাই ভাড়া করে বা কিনে নিতে পারছে, পালক নিতে পারছে। এখন আবার সে নিজে জমিরও মালিক হয়ে গেছে। যেসব অমানুষের বাচ্চারা, ফকিন্নির বাচ্চারা, রাতের রাজারানীরা যাযাবর ছিল, তাদের মাথা গোজার কোনো ঠাঁই ছিল না। পাখিরা যেরকম 2 দিন এইখানে 2 দিন ওইখানে এভাবে বাসা বানিয়ে বানিয়ে এখানে সেখানে থাকে, যে একটা গাছের ডালে বাসা বানাইলো, সেই গাছটা কেটে ফেলা হইলো, আবার তারা উড়ে গিয়ে অন্য গাছের ডালে বাসা বানাইলো, বা কোনো একটা অট্টালিকার বা বিল্ডিং বাড়ির ভবনের আনাচে কানাচে তারা বাসা বানিয়ে থাকে। তো এইভাবেই এতদিন পর্যন্ত ওই বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টি নোংরারা তারা সবগুলো ভাই বোন বসবাস করছে, বাসা পাল্টিয়ে পাল্টিয়ে এখানে সেখানে থাকছে। এখন তাদেরও মাথা গুজার ঠাই হয়ে যাচ্ছে শুধুমাত্র আপনাদের মতো কিছু টিনের চশমা পরা অসচেতন অবিবেচক ভিউয়ার্সদের জন্য। আমি এই যে আপনাদেরকে এতগুলো দিন ধরে, এতগুলো বছর ধরে সচেতন করার চেষ্টা করতেছিলাম, যে যাদের জন্ম হয়েছে মানুষের বাসা বাড়িতে কাজ করার জন্য, মানুষের ইয়ে নিয়ে, সহানুভূতি নিয়ে জীবনযাপন করার জন্য, সোজা কথা একদম নিচু শ্রেণীতে, একদম ছন্ন ছাড়া, যাদের কোনো ঘর বাড়ি ভিটা বাড়ি নাই,
তারা ওই অনুযায়ী কাজ করে এটি দিন এনে দিন খাবে, ইয়ে করবে। কিন্তু তারা এখন যখন মানে কি বলবো, কিছু অসচেতন অবিবেচক মানে ভিউয়ার্সদের ইয়ে নিয়ে, কি বলবো, গাফিলতির জন্য সহানুভূতি নিয়ে এখন সেই সব ভিউয়ার্সদের মাথার উপর কাঁঠাল ভেঙে খায়। তাদের বাড়িতে এখন তাদের চাইতেও আরো ধনী মানুষরা, যেমন ডাইনি মাগিনুরের বাসায় যে মহিলাটা কাজ করত, ওই সুলেমানের মা, তাদের বাড়ির অবস্থা, তাদের বাপের বাড়ির অবস্থা বা স্বামীর বাড়ির অবস্থা হিসাব করে দেখবেন ডাইনি মাগিনুরদের মানে বাপের বাড়ির অবস্থার চাইতেও আরো ভালো, আরো উন্নত। কিন্তু কপাল দোষে বা ওই যে দারিদ্রতার জন্য তাদেরকে এই ডাইনি মাগিনোরের মতন একটা রাতের রানীর, একটা খাটের রানীর, একটা ইবলিশের রানীর বা পাটক্ষেতের রানীর বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়েছে। এখন অবশ্য ইউটিউব মানে ইয়ে পাইছে, ইউটিউবে সন্ধান পাইছে, ইউটিউবে ডাইনি মাগিনুরের হাত ধরে ইউটিউব থেকে টাকা পয়সা আয়রুজি করে ডাইনি মাগিনুরের শিষ্য হয়েছে, ইয়ে হয়েছে। তো নষ্টামি নোংরামি করলে সোজা কথা, ইজ্জত বিক্রি করলে টাকা পয়সার অভাব হয় না, ঠিক আছে? সেই জন্য এখন তারা ইজ্জত বিক্রি করাটাকে সহজ ব্যবসা হিসেবে ধরে নিয়ে ডাইনি মাগিনুরের খাতায় নাম লেখাইছে। ডাইনি মাগিনুরের ওই নষ্টা স্কুলে ভর্তি হয়েছে, সোজা কথা যেটা। তো যাই হোক, এখন মাল্টি নোংরাও এতদিন পর্যন্ত যে যাযাবর ছিল, এই রোহিঙ্গার বাচ্চা ওই ইয়ে কি বলবো, মাল্টি নোংরার বড় ভাই বিল্লু নাপিত হাগু খাইছো, তারাও যাযাবর ছিল। তো মাল্টি নোংরা জায়গা কিনছে, এতদিনে অপমানিত লাঞ্ছিত হয়েছে, ইয়ে হয়েছে, সেটা সে জানাইছে। এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও আমি তাকে নিয়ে কোনো কথা বলতাম না, তাকে ধোলাই করতে আসতাম না। কিন্তু সে এই জিনিসটা জানাইতে এসে যে ধরনের একটা ফটকামি ফাতরামি ব্যাহাপনা চিটারি বাটপারি প্রতারণা করলো, এটা দেখে আমার জুতা খালি তাকে খুঁজতেছে, তার গালটা খুঁজতেছে, আর তার মানে আমার ঝাড়ু মানে তার পিঠ পাছা এগুলো খুঁজতেছে। খেয়াল নাই ঝাড়ুটা নিয়ে বসতে, জুতাটা বাইরে রেখে আসছে, ঠিক আছে? সে কি ধরনের টাইটেল ও থাম্বনেল দিয়ে গতকালকে ভিডিওটা আপলোড করছে, আপনারা সেটা দেখেন। থাম্বনেল ও টাইটেল একই লেখা, শুধু লাইন উপরেরটা নিচে, নিচেরটা উপরে। থাম্বনেলের লাইন, আলহামদুলিল্লাহ নিজের নামে জমি কিনলাম। আরেক লাইন, আমরা জমি কিনলাম কিন্তু বাবুর নামে মামলা হয়ে গেল। আর টাইটেলটা হচ্ছে আমরা জমি কিনলাম কিন্তু বাবুর নামে মামলা হয়ে গেল, আশ্চর্যবোধক চিহ্ন। আলহামদুলিল্লাহ নিজের নামে নিজের টাকায় জমি কিনলাম। মানে এতদিন পর্যন্ত আমরা জানতাম ওই ইয়ে চিকামুখ্যা বিল্লু নাপিত গ্রামে চলে যাবে, মায়ের সাথে ঝগড়াঝাটি, এটা সেটা, মা তাকে আলাদা করে দিচ্ছে, একটা নাটক বাহানা দিয়ে গ্রামে যাইতে হবে না মাকে ছেড়ে, যে সবাই মাল্টিপ্লাক মাল্টি নোংরা শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে বা ভাড়া বাসায় বিয়ের পরে স্বামী নিয়ে থাকতেছে, হাগু খাইছ পালক স্বামী হিসেবে মেকআপ ভুতুরের কাছে চলে গেছে। এখন এই মাল্টিপ্লাক মাল্টি নোংরার মা ঢাকা একটা হাসপাতালে আয়ার কাজ করে, সুইপারের কাজ করে। তো সে ঢাকা কার কাছে থাকবে না থাকবে, এই সেই তাকে ফেলে ওই চিকামিখা বিল্লু নাপিত কেন গ্রামে চলে যাবে? এই জন্য ওই যে মার সাথে ঝগড়াঝাটি, মান অভিমান, আলাদা হয়ে যাওয়া, এগুলোর একটা নাটক সিনেমা সাজিয়ে এখন ওই যে গ্রামে জায়গা কেনার মানে সামর্থ্য হয়েছে বা জায়গা কিনে সেখানে থাকবে। তো সেইখানে এখন মাল্টিপ্লাক মাল্টি নোংরাও এই চিকামিখার সাথে জমিতে শরিক হয়েছে, মানে হয়েছে। তো সে এতদিন পর্যন্ত তার ভাইকে টাকা ধার দিচ্ছিল, এটাই জানতাম। তো এখন বলতেছে যেহেতু টাকা ধার দিচ্ছে এবং যেই টাকার জমি কেনা হচ্ছে অধিকাংশ টাকাই মাল্টিপ্লাক মাল্টি নোংরা দিচ্ছে, মানে যত টাকার জমি কেনা হচ্ছে 3/2 টাকাই মাল্টিপ্লাক মাল্টি নোংরা দিচ্ছে, সেটা ধার হিসেবে দিছিল। তো এখন ওই চিকামিখা বিল্লু নাপিত মাল্টি নোংরাকে অফার দিছে, এক কাজ করি চল দুইজনে মিলেই জায়গাটা কিনি। আচ্ছা ভাই বোন মিল মহব্বত আছে, তারা দুইজন মিলে জায়গা জমি কিনছে, এইটুকু মেনে নেওয়া যায়। যে আর কতদিন তারা যাযাবরের মতো বৈজ্ঞানিকদের মতো এখানে সেখানে ভাসমান হয়ে পাখির মতো মানে বাসা বানিয়ে থাকবে? তো নিজের একটা আশ্রয় দরকার আছে, নিজের পায়ের নিচে একটু মাটির দরকার আছে, যেটা সে স্বীকার করছে, সেটা তার হয়েছে। কিন্তু সাথে এই যে হাগু খাইছর নামে মামলা হয়ে গেল শব্দটা যে লাগাইছে, ওইখানেই আমার আপত্তি।
এইটা দেখলে শুনলে যে কেউ মনে করবে যে না জানি কি করতে গিয়ে এই হাগু খাইছো নামক কামলা বাবুটা যে কোন বিপদে বললো, সে কি মামলা খাইলো, চুরির মামলা খাইলো, ডাকাতির মামলা খাইলো, না সন্ত্রাসী মামলা খাইলো, না রাজনৈতিক মামলা খাইলো, না কোথাও গিয়ে লোচ্চামি বদমাইশি করতে গিয়ে ধর্ষণ মামলা খাইলো, কি হইলো না হইলো, অনেক বড় একটা বিপদ তার উপর নেমে আসছে। এরকমটাই কি আপনারা মনে করবেন না? বা এরকমটা মনে করাটাই কি স্বাভাবিক না? যে এইটা জানার জন্য যে যেদিন এই মাল্টি নোংরা এবং চিকামুখ্যার একটা খুশির দিন, সুসংবাদ দিবে সবাইকে, অনেক আনন্দ তাদের মনের মধ্যে, সেই দিনই হাগু খাইছুন নামে একটা মামলা হয়ে গেল। কিন্তু কি বলবো, এটা যদি একটা মুরগি চুরির মামলাও হইতো তবুও না মানতাম যে মুরগি চুরির জন্য 15 দিন বা 3 মাস জেল করতে হবে, ইয়ে করতে হবে। তো এই মাল্টিফ্লাক, মাল্টি নোংরা এবং বিল্লু নাপিত যেই জায়গাটা মানে দলিল করতে গেছে সেই দিন, তাদের সাথে দেখা করতে আসার সময় এইখানে একটা সিগনেচার বা স্বাক্ষর দেওয়ার জন্য বা তাদের সাথে দেখা করার জন্যই হোক আসার পথে সে হয়তো বা সোজা কথা ট্রাফিক আইন অমান্য করছে, ট্রাফিক যে নিয়ম কানুনগুলো থাকে সেইগুলো অমান্য করায়। সোজা কথা মোটরসাইকেল চালানোর সময় তার মাথায় হেলমেট ছিল না, এই হেলমেট না থাকার কারণে সে একদম খুচরা একটা মানে মামলা মানে খাইছে, ঠিক আছে, মানে একটু জরিমানা দিছে। সোজা কথা যে এটা এই জরিমানা না দিলেও সে ইচ্ছা করলে মানে তার এলাকায় সে ঘুরে বেড়াইতে পারতো, তাকে তার জন্য এই মামলা, এইসব মামলায় জীবনে কোনোদিন জেল জরিমানা ফাঁস হবে না, মানে জেল খাটতে হবে না, ইয়ে করতে হবে না। হয়তো বা পরবর্তীতে আবার মানে সে ধরা পড়লে ইয়ে হইলে তার গাড়ির নাম্বার বা তার ড্রাইভিং লাইসেন্স নাম্বার এটা সেটা চেক করলে যদি দেখে তার নামে আগেও মামলা আছে, জরিমানা আছে, তখন হয়তো বা জরিমানাটা বৃদ্ধি করে দেওয়া হবে বা তার বাইক সর্বোচ্চ আটকে রাখা হবে, বাইক আটকে রেখে তাকে জরিমানা আদায় করে তারপরে তার বাইক ছাড়া হবে, এরকম একটা পানিশমেন্ট তাকে দেওয়া হইতে পারে। কিন্তু এই মাল্টিপ্লাক মাল্টি নোংরা যেইভাবে জিনিসটাকে উপস্থাপন করলো, হাইলাইটস করলো, এ করলো যে মামলা হয়ে গেল, আর মামলা হয়ে গেছে, মামলা তো সাথে সাথে শেষও হয়ে গেছে। এই বহুচিত্র এই কামলার বাচ্চা এই হাগু খাইছো হেলমেটের জন্য 1000 টাকা জরিমানা হয়েছে তার, তো সেটা সে দিয়েও দিছে, বাজিয়ে রেখে লাভ নাই, তাহলে পরবর্তীতে আরো দ্বিগুণ জরিমানা লাগতে পারে, ইয়ে করতে পারে, তো সে 1000 টাকা দিয়ে তার মামলা থেকে খালাসও নিয়ে নিছে, নিষ্পত্তি হয়ে গেছে। এটা একদমই সিম্পল একটা ব্যাপার। এর জন্য এই বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টি নোংরা কত বড় একটা মানে প্রতারণা করলো, এটা একবার আমরা চিন্তা করে দেখেন। তো ভিউয়ার্স, একটা আসামি বা রাতের রানীকে নিয়ে কথা বলতে বলতে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। ইচ্ছে ছিল না আজকে তাকে নিয়ে কোনো কথা বলবো, কিন্তু এরপরেও কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে। তো এবার আমার একজন ভিউয়ার্সের কমেন্টের উপর ভিত্তি করে মানে ওনার অনুরোধ রক্ষা করতে গিয়ে আমার আরেক আসামি, আমার প্রধান আসামি ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে একটু ধুলাই করতে হচ্ছে। না হলে ইচ্ছা ছিল আগে আমার ঘৃণিত লালু অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে আগে ধুলাই করব। তো দেখি হাতে যদি সময় থাকে দেশি কুত্তাকেও একটু ধুলাই করব। আমার পেয়ারি লালু, থুকু পেয়ারি না, আমার ঘৃণিত লালু অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা, আমি আজকে যখন সোজা কথা ভিডিওটা বানাচ্ছি আপনাদের সাথে আড্ডা দিতে আসছি, ততক্ষণে সে কোনো ভিডিও আপলোড করে নাই। তো সে আবার ভিডিও আপলোড করে ফেলবে কিনা সেটা জানি না। তো গতকালকে সে যেই ফটকামি ফাতরামি করে গেছে এর জন্য তাকে ধোলাই করার চেষ্টা করব। তো আগে আমার প্রধান আসামির মধ্যে আমার জীবন তছনছকারী, নষ্টকারী, ধ্বংসকারী ওই মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানের পালা। সেই গতকালকে কি ফটকামি ফাতরামি করে গেছে একটু দেখেন, আর তার প্রতারণা আর গলাবাজির নমুনাটা একটু শোনেন। সে থাম্বনেলে লিখছে, খুব বলতে ইচ্ছা করে আমার ভাই এখন সব পারে কিন্তু ডট 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 ডট, এক দেশ থেকে শুরু করেছে আরেক দেশে গিয়ে থামছে, 2-3টা ডট ডট দিলেই কিন্তু হয়ে যায়, কিন্তু সে ডট ডট যে দেওয়া শুরু করছে এটা থামে নাই, ঠিক আছে, চলতেই আছে, তো চলতেই আছে। তার মানে তলদেশ যেইভাবে সে মানে রানিং এর উপরে রাখে, ভাড়া দেওয়ার উপরেই থাকে, একটার পর একটা খদ্দের তার নিচতলায় বা তলদেশে আসতেই থাকে, ওই রকম ডট ডটও ওই কাজটাই করছে। আর টাইটেলটা ভাইয়া এখন
সব পারে। অবলিক আল্লাহ যেন আমার শখটা পূর্ণ করে গত 10 বছরে যা হয় নাই। তার কি শখ গত 10 বছরে পূর্ণ হয় নাই, এটা আমি বুঝতে পারলাম না, আমি বুঝতে পারি নাই কা। তো আপনারা যারা দেখছেন তারা আমার নিষেধাজ্ঞা অমান্য করেও, আমার অনুরোধ অমান্য করেও তো আপনারা অনেকেই দেখেন। আপনারা যদি বুঝতে পারেন তাহলে একটু বললেন। মানে এমনও তো হইতে পারে যে আমার বুদ্ধি শুদ্ধি একটু কম, মুখ্য সূক্ষ্ম মানুষ, একটু কম বুঝি। তো আপনারা কেউ বুঝলে একটু বললেন। আমি যেহেতু বুঝি নাই, তাই ফটকার বাচ্চাকে, চিটারের বাচ্চা, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগানকে পায়খানা খাওয়াই দিতে ইচ্ছা করতেছে যে তোর কোন শখটা গত 10 বছরে পূরণ হয় নাই। হ্যাঁ, আর আল্লাহ যেন মানে পূরণ করে সেই শখটা। আমরা না বুঝা কেমনে দোয়া হারাম তোর লাগিয়া, ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা। আর এই যে আমার কি জানে ভাইয়া এখন সব পারে, তার ভাইয়া কি পারে এটা তার মাকে সে বলতেছে। ওই যে তার মাকে মানে অত্যাধুনিক নিয়মে মানে দাফন কার্য সম্পন্ন করছে, মানে কবরে শুইয়ে দিয়ে আসছে, ইয়ে করছে। তার মাকে মোবাইল কিনে দিয়ে আসছে, লাইফ টাইম মানে ইয়ে থাকবে, ইন্টারনেটের মেয়াদ থাকবে এবং ব্যাটারি ইয়ে থাকবে, লং লাস্টিং করবে, মানে ব্যাটারি চার্জ দিতে হবে না। নাকি কারেন্টের লাইনও সেখানে দিয়ে দিছে বা ব্রডব্যান্ড ইন্টারনেট সেখানে লাগিয়ে দিছে, এটা তারাই জানে। এগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ তারা ওই যে তার মাকে উদ্দেশ্য করে, মা তোমার ছেলে এখন সব পারে। মানে তার মা ভাবতো এই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা কিচ্ছু করতে পারবে না, তাই দেশি কুত্তাকে দিয়ে কখনো কোনো বাজার সদাই করাইতো না, দেশি কুত্তাকে কোনো দায়িত্ব দিত না, সব কিছু ওই মৃত নাজমা বেগম নিজে নিজেই করতো। বাজারে মহিলাদের মতন মানে বাজারে যাবে, এটা করবে সেটা করবে, এই ধরনের দামড়া একটা বলদ দেশি কুত্তাকে দিয়ে কোনো কাজ করাইতো না। কিন্তু সেই দেশি কুত্তাকে দিয়ে ডাইনি মাগিনুর এখন সব করিয়ে নিচ্ছে। কারণ দেশি কুত্তা তো ডাইনি মাগিনুরের কেনা গোলাম। সাদা চামড়া দেখায়া বা ডাইনি মাগিনুরের তলা চাটায়া দেশি কুত্তাকে এমন ভাবে ইয়ে বানাইছে, বশ করছে, দেশি কুত্তা ডাইনি মাগিনুরের হুকুমের বাইরে আর কিচ্ছু বুঝে না, আর কিচ্ছু জানার দরকার নাই। তো এই দাঁতের বাগান এইটাই আমাদেরকে বলতে আসছে, বোঝাইতে আসছে তার মায়ের উদ্দেশ্যে, মা তুমি দেখো তোমার ছেলে এখন সব পারে। কি পারে তোর ভাই? ওই অমানুষের বাচ্চা কুলাঙ্গা দেশি কুত্তা, এটা একটু আঙ্গরে কয়ে থয়ে যাচ্ছেন, ফকিনের বাচ্চা বেহায়াপনা সারা, নির্লজ্জতামি সারা, চিটারি বাটপারি প্রতারণা সারা, আর বেদান্তের মানে কি কোন ফাঁসার পিছে ক্যামেরা লয়ে ঘোরা সারা, বেদান্তের এই ডাইনি মাগিনুরের গোলামি করা সারা তোর ভাই আর কি পারে? আর তানু মন্ডলের সাথে একটু মানে ইয়ে ফাউ ফাউ চুম্মাচাটি করা ছাড়া ওই কুলাঙ্গার দেশি কুত্তা, ফটকার বাচ্চা দেশি কুত্তা কি পারে সেটা একটু বলে দিয়ে যাত ভণ্ড দাঁতের বাগান। আর দাঁতের বাগান গতকালকেও একই ঘেউ ঘেউ করতেছিল তার পুচকে ছেলেটাকে দেখিয়ে, যে তার ছেলের ইয়েটা যে কপালে যে কাঁটাটা ছিল সেটা ভালো হয়ে গেছে, এখন সে সেটার জন্য মানে এটা জানাইতে আসছে বা শুকরিয়া আদায় করতেছে, এটা সেটা। তো বলতেছে এইবার তার ছেলের মানে কাঁটাটা ভালো হয়ে গেছে, কারণ এখন দ্বিতীয়বার যে ডাক্তারকে দিয়ে সে ব্যান্ডেজ করিয়ে নিয়ে আসছে সেই ডাক্তার ভালোভাবে ব্যান্ডেজটা করে দিছে, গাম লাগাইছে, ট্রিটমেন্ট করছে, সেই জন্য তার ছেলে দ্রুত সুস্থ হয়ে গেছে। কিন্তু আগের বার যে ডাক্তারটা অসচেতন, মানে কি বলবো, কি জানো, কেয়ারলেস, অসচেতনতা দেখাইছে, অসতর্ক বলবো না, অসচেতনতাই বলবো, কেয়ারলেসের মতো কাজ করছে, কাণ্ড জ্ঞানহীনের মতন কাজ করছে, সেই জন্য তার ছেলের মানে ইয়েটা সাথে সাথে ভালো হয় নাই বা আগের বার ভালো হয় নাই। কিন্তু তার ছেলে যে মানে ওই যে ইয়েটা প্রলেপ তুলে ফেলছে বা ব্যান্ডেজ খুলে ফেলছে বা বসটি খুলে ফেলছে, তার কোনো দোষ নাই, তার ছেলের কোনো দোষ নাই। তো মানলাম ডাক্তারেরই দোষ, কিন্তু এরপরেও এই ভণ্ড মুখোশধারী শয়তান যে মানে টাইটেল থাম্বনেলটা দিছিল যে একটার পর একটা একটার পর একটা এরকম একটা ইয়ে ধরছিল। তো একটা ডাক্তারের পরে দ্বিতীয় ডাক্তারের কাছে গেছিস, সেই ট্রিটমেন্টেই তোর ছেলে সুস্থ হয়ে গেছে, সেখানে একটার পর একটা একটার পর একটা কিভাবে তুই কোন মুখে কোন যুক্তিতে আমাদেরকে বলছিস? এখন তো তুই আবার বলতেছিস যে দ্বিতীয় ডাক্তারের চিকিৎসাতেই তোর ছেলে সুস্থ হয়ে গেছে। মানলাম মালয়েশিয়ার মতন একটা মানে দেশেও হাতুড়ি ডাক্তার থাকে, ঠিক আছে, তোর মতন একটা ভণ্ড বাচালের মুখ থেকে আমরা সেটা মানে শুনলাম, শুনে আমরা
ক্ষণিকের জন্য মেনেও নিলাম, কিন্তু একটা ডাক্তার হয়তোবা খারাপ চিকিৎসা করছে বা ঠিক মতো চিকিৎসা করে নাই, ও ডাক্তারেরও দোষ দিস নাই, মানে যে নার্স গ্লোডাল ছিল ডাক্তার সেটার উপর ব্যান্ডেজ করে দিছে, তোর ছেলের কোনো দোষ নাই, তোর কোনো দোষ নাই। কিন্তু তুই তাহলে একটার পর একটা এই ধরনের ফটকামি ফাটকামিমূলক টাইটেল ও থাম্বনেলটা কেন লাগাইছিলি রে ভণ্ড, রাতের রানী, খাটের রানী, মকরদারি শয়তান, ফাত্রা, লাজহীন নিশি। আমি তো তোকে নাজনীন নিশি বলতাম। আমার আরেকজন প্রিয় ভিউয়ার্স, আমার একজন শুভাকাঙ্ক্ষী এমনি মহসিন ভাই বারবার আমার এই ইয়েটা কারেকশন করে দেন যে তুই হচ্ছিস লাজহীন, মানে লজ্জাহীন, শরমহীন নিশি, ফকিন্নির বাচ্চা, খাটের রানী, রাতের রানী, বেশ্যা, মা গি নুডলস। তো এই যে কি বলবো, আমি একটা কমেন্ট পড়ে আসি আগে। হ্যাঁ, আমার একজন ভিউয়ার্স আমাকে অনুরোধ করছেন দাঁতের আমার পরবর্তী ভিডিওতে, মানে আমার গতকালকের ভিডিওতেই যেন আমি মানে এই কমেন্টটা করতাম, কিন্তু গতকাল যেহেতু আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, তাই আজকের ভিডিওতে এই কমেন্টটা পড়ে এই মুখোশধারী শয়তান দাঁতের বাগানের কাছে আমি কৈফিয়ত চাচ্ছি। তানজিলা সিদ্দিক উনি দাঁতের বাগানকে উদ্দেশ্য করে লিখছেন, দাঁতের বাগানের জন্য এই মেসেজ পড়বেন কালকে। দাঁতের বাগান ফকিন্নির বাচ্চার কপাল হয়েছিল বিদেশে থাকার, তাই ফকিন্নি যেখানেই থাকুক সেখানেই ওর বস্তিগিরি করতে থাকে। দাঁতের বাগান তোর মতো বস্তির কাছে বাইরের ডক্টর শিখবে কিভাবে ট্রিটমেন্ট করতে হয়। দাঁতের বাগান তোকে ৯৯% মানুষ খারাপ কমেন্ট করে আর 1% তোরা ভালো কমেন্ট করিস, তাই তোর ক্ষমতা নাই কমেন্ট বক্স ওপেন করার। যে গতকালকের ভিডিওতে যে কথাগুলো বলতেছিলাম কমেন্টের উপর ভিত্তি করে, গতকাল বলতে আমার মানে গত ভিডিওতে, গত পরশুদিন, যে তুই ফেসবুকে কে তোকে কি কমেন্ট করে না করে সেটার উপর ভিত্তি করে তুই আসিস ইউটিউবে কমেন্ট মানে ভিডিও বানাইতে, ফকিন্নির বাচ্চা। তো ওইটার উপর ভিত্তি করে উনি লেখছেন যার 1% তোরা ভালো কমেন্ট করিস, তাই তোর ক্ষমতা নাই কমেন্ট বক্স ওপেন করার। আর তুই বলছিস তোর অনেক সহ্য ক্ষমতা আছে কথা হজম করার। না রে শয়তান, তুই বা তোরা কবরে গেলেও ভিডিও দিবি, কারণ টাকা আসবে, এই জন্য মানুষের লাথি উষ্টা খেয়েও ভিডিও করে যাস। মরার আগে মানুষ কালেমা পড়ার নিয়ত করে, কিন্তু তোরা বলবি ভিডিও বানা। তোর মা যেমন মরার সময় কালেমা পড়তে ভুলে গেছে। এটা আমি জানি না, উনি ধারণার উপর বলছেন হয়তোবা। তো এটা আমিও মনে করি বা বিশ্বাস করি। তোর মা তো কি বলবো, আমার ওইটা আমার আম বাগান দেখো, আমার জাম বাগান দেখো, আমার রাইনি মাগিনোর পুতের বউডা, মানে আমার কুলাঙ্গার দেশি কুত্তাটা বউলয়া শ্বশুর বাড়ি প্রশ্নষ্টি করতেছে, এই সেই, আমার পাশে এখন কেউ নাই। এইটা সেটা কইতে কইতেই তো আমারে বাঁচাও, কে কোথায় আছো ফকির মা, ওই পাবদা না পাপিয়া, যাই হোক এটা সেটা, আমাকে একটু সাহায্য করো, আমার তো কেউ নাই, আমার কোনো আপনজন নাই, তা তো সব কুলাঙ্গার জন্ম দিছি। এইগুলো মানুষের কাছে সাহায্য প্রার্থনা করতে করতেই তো মানে সে ইয়ে হয়েছে। সে আবার কালেমা পড়বে কখন? আল্লাহ আমাদের সবাইকে, আপনার সব মুমিন বান্দাদেরকে আপনি মৃত্যুর সময় কলেমা পড়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। তো উনি যেই কমেন্টটা করছেন একদম উচিত কমেন্ট করছেন, বাস্তব কমেন্ট করছেন যে তোরা মরার সময়, তোর মা যদি মানে মরার সময় তোর ভাই কুলাঙ্গার দেশি কুত্তা পাশে থাকতো, ডাইনি মাগিনোর পাশে থাকতো, তোর কুলাঙ্গার ভাই অমানুষের বাচ্চা দেশি কুত্তা সেইটাও ভিডিও করে কিছুদিন পরে হইলেও পাবলিশ করতো। তোর পেয়ারি বিয়াই ওই নয়া বাদাম্মা তোর মায়ের মানে জানাজা দাফন কাফন এগুলো যেভাবে ভিডিও করে পাবলিশ করছিল, তোর ভাবি ওই পাটক্ষেতের রানী ইবলিশের নানি বাংলাদেশি ডাইনি মাগিনোর এবং তোর কুলাঙ্গার ভাই দেশি কুত্তাও তোর মায়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় যে জবানবন্দি, যে ইয়ে ওইগুলো ভিডিও ধারণ করে রাখতো। তোরা হচ্ছিস এতটা জঘন্য ও নিকৃষ্ট চরিত্রের অমানুষ, রাতের রাজা রানী। তো যা, তোকেই আজকে দোলাই করে শেষ করে দিই। তোর ভাই কুলাঙ্গার দেশি কুত্তার কোনো ফাটকামির বর্ণনা আজকে আর দেওয়ার সময় নেই। এই যে তুই এই ভিডিওতে তোর ভাই সব পারে এইটা সেটা, তোর মা বেঁচে থাকলে এখন তোর কাছে আসতো, মানে কি কারণে আসতো, যে তোর ছেলের পরীক্ষা আগামী সপ্তাহ থেকে, এই জুলাইয়ের 23 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, হয়তো বা মানে এই মাসেরই জুনের 23 তারিখ থেকে শুরু হবে, জুলাইয়ের 3 তারিখে শেষ হয়ে যাবে।
10 দিন 11 দিন পরীক্ষা হবে। তো এরপরে লম্বা 2 মাস তোর ছেলের ছুটি আছে, সেপ্টেম্বর পর্যন্ত তোর ছেলের স্কুল বন্ধ। তো এই সময়টাতে তোর ছেলে বাসায় থেকে অনেক দুষ্টামি করে, এই সেই। এখন যদি তোর মা থাকতো, হয়তো বা তুই আসলেও আসতে পারতি এই ছুটিটাতে, অথবা তোর মাকে তোর কাছে নিয়ে যেতে পারতি, এটা সেটা বলে ঘেউ ঘেউ করছিস, ফটকামি ফাটকামি চিটারি বাটপারি প্রতারণা করছিস। এখন আমাকে জবাব দে, তুই এই যে কয়েকদিন আগে ফাও ফাও মানে একা একা এসে দেশ থেকে ঘুরে গেলি, তোর মায়ের ব্যাংক অ্যাকাউন্টে কয় টাকা ছিল সেটা দেশি কুত্তা ঈদের আগে তুলতে পারতেছে না, এই জন্য তোকে প্যারা দিয়ে এনে মানে টাকাটা তুলে মানে মাত্র 11 দিনের জন্য 10 দিনের 12 দিনের জন্য তুই এসে থেকে গেলি, ইয়ে করলি। ওই আশাটা কেন আসছিলি? তুই তো তোর মায়ের মৃত্যুর সাথে সাথে এসে মায়ের কোনো শেষকৃত্য পালন করতে পারিস নাই, মায়ের যে 4 দিনের অনুষ্ঠান 40 এটা সেটা এইগুলো কোনো কিছু পালন করিস নাই, বা এগুলো পালন করা বেদাত, এটা সেটা তোরা কিছু করিসই নাই, সেটাও মানলাম যে তোরা নিয়ম মানছিস, হুজুরদের কথা মতো কাজ করছিস। কিন্তু তুই এটা কোন ব্যাকআপ টাইমে তুই আসছিলি? ঈদের আগে এসে ঈদটাও তুই তোর ভাই ভাবিদের সাথে করে যাস নাই, দাদা বাড়ির মানুষদের সাথে, চাচিদের সাথে, খালাদের সাথে, শ্বশুর বাড়ির মানুষদের সাথে, তাদের কারোর সাথে করিস নাই। তুই ঠিকই মানে তোর পরিবারের কাছে, তোর সন্তান এবং স্বামীর কাছে চলে গেছিস। তাহলে তুই কেন আসছিলি? এটার জবাবটা দিত। এই যে এখন তুই যদি দেশে আসতি, এই যে তানু মণ্ডল মানে ডেলিভারি দিয়ে দিছে, তানু মণ্ডলের আবুদুব হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তুই এখন তানু মণ্ডলের বাচ্চাকেও দেখতে আসতে পারতি, তানু মণ্ডলকেও দেখতে আসতে পারতি, তোর মানে ভিউজ বাণিজ্যটাও ভালো হইতো, অনেক মানে ভিউজ হইতো, কন্টেন্ট হইতো, ইয়ে হইতো। কিন্তু সাথে কি অজুহাতটা দিতে পারতি না? অজুহাত দিতে পারতি না যে তোর ছেলেদেরকে তুই রেখে আসতে পারতি না তখন, কারণ এখন তোর শ্বশুর শাশুড়িও মালয়েশিয়ায় নাই, যে কার কাছে রেখে আসবি এই সেই, বা কোন ইয়েতে আসবি, তার স্কুল বন্ধ, পরীক্ষা শেষ, এটা সেটা। কিন্তু 3 জনের বিমান ভাড়া দিতে হইতো, ওই এত টাকা খরচ কইরা তুই দেশে এসে যে ভিউজ নিবি, তখন আর পোষাইতো না। তো এই জন্য ফটকামি ফাতরামি করে তুই মানে একা একা দেশে আসছিস, যে ইমার্জেন্সি ভিত্তিতে দেশে যাচ্ছি, মাত্রই আমার পাসপোর্টের ইয়েটা শুরু হয়েছে, তাই সাথে সাথে আমি দেশে চলে আসলাম। এতদিন পর্যন্ত পাসপোর্টের ইয়ের কারণে সিল সাপোর্ট যেহেতু পরে নাই, আন্তর্জাতিক কোনো ফ্লাইট ধরতে পারিনি, এই জন্য আমার যাইতে দেরি হয়েছে। এই ধরনের যে একটা গাজা করি যুক্তি তুই উপস্থাপন করছিলি, সম্পূর্ণ একটা ভাওতাবাজি। তুই একটা চিটার, তুই একটা ভণ্ড, তুই একটা মুখোশধারী শয়তান, এটাই সত্যি, এটাই বাস্তব। দাঁতের বাগান রে, তোকেও দোলাই করে শেষ করতে পারলাম না সময়ের দিকে তাকাইলে, মানে এখন বেড়ে অ্যাডাক্স হয়ে যাবে বা অ্যাডাক্স হয়ে যাইতেছে। ফটকামি একটু কমায় হরিস রে, আমার জীবন ধ্বংসকারী রাতের রানী, খাটের রানী, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, জুতাইতে জুতাইতে সাফার খারফি ছড়ে এলাম, দাঁত সবটি ফালা একদম ফকিন্নির বাচ্চা, বাদশা, মাগি নুডলস। তো ভিউয়ার্স, সময়ের অভাবে মনের আরো যত ঝাল খুব এগুলো উজাড় করে দিতে পারলাম না, তাই আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকলো, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকলো, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। তো ভিউয়ার্স, সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।